নমস্কার বন্ধুরা, ইন্দ্রাণীস কিচেনের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি ডিমের কারি রেসিপি শেয়ার করছি। এইভাবে ডিমের কারি বানালে ডিমের কারি খেতে সবথেকে সুন্দর হবে এবং এক থালা ভাত কিন্তু শুধুমাত্র ডিমের এই রেসিপিটা দিয়ে খাওয়া সম্পূর্ণ হয়ে যাবে। অত্যন্ত টেস্টি উপায়ে বানানো যাবে যদি এইভাবে বানানো হয়। তো কিভাবে বানাতে হবে চলুন ঝটপট দেখে নেওয়া যাক ডিমের কারি রেসিপি। রেসিপিটা বানানোর জন্য আমি নিচ্ছি এখানে প্রয়োজন মতো ডিম, আর তার সাথে নিচ্ছি দুটো বড় সাইজের আলু। এবার দেখুন, ডিম আর আলু আমি কিন্তু একসাথেই সেদ্ধ করে নেব। আর আজকে কিন্তু আমি কড়াইতে ডিম আর আলুটাকে সেদ্ধ করছি না, আমি তার জন্য একটা বড় প্রেশার কুকার নিয়েছি। আর প্রেশার কুকারের মধ্যে প্রথমে ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। আর আলুটার সাইজটা যেহেতু অনেকটা বড়, তাই মাঝখান দিয়ে একটা করে ভাগ আমি করে দেব। এতে করে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তবে আলুটা খেয়াল রাখতে হবে, খুব বেশি সেদ্ধ কিন্তু করা যাবে না, একটু শক্ত শক্ত রাখতে হবে। প্রেশার কুকারে একটা সিটি মেরে আমি ডিম আর আলুটাকে সেদ্ধ করে নিয়েছি। ডিমটা কিন্তু একদমই প্রপারলি সেদ্ধ হয়েছে। আর এদিকে আলুটাও কিন্তু খুব বেশি নরম হয়ে যায়নি, আবার খুব বেশি শক্তও নেই, মিডিয়ামভাবে আলুটাও আমি সেদ্ধ করে নিয়েছি। আমি এখানে ডিম আর আলু একসাথে প্রেশার কুকারে সেদ্ধ করেছি। তবে আপনাদের যদি প্রেশার কুকারে সেদ্ধ করতে অসুবিধা হয়, সেক্ষেত্রে আপনারা কড়াইতেও কিন্তু সেদ্ধ করে নিতে পারেন। এবার দেখুন, আমি ডিমের খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। আর ডিমের খোসাগুলো ছাড়ানোর আগে অবশ্যই কিন্তু ডিমটাকে ঠান্ডা জলে একটু ভিজিয়ে রাখতে হবে, তাতে করে ডিমটা কিন্তু খোসা ছাড়ানোর সময় ভেঙে যাবে না। এবার দেখুন, আলুগুলো যেহেতু বেশ অনেকটা বড় সাইজের, তো সেই জন্য আলুটাকে কিন্তু একটু ছোট করে কেটে নিচ্ছি। আর আজকে আলুগুলোকে কিন্তু আমি খোসা সমেত রান্না করব, কারণ এটা কিন্তু নতুন আলু, তো সেই জন্য খোসা সমেত রান্না করা যায়, কোনো কিন্তু অসুবিধা হয় না। তো সেই কারণে আলুর কিন্তু খোসা আমি ছাড়াইনি। তবে আপনারা চাইলে আলুর খোসা কিন্তু খুব ভালোভাবে ছাড়িয়ে নিতে পারেন, সেক্ষেত্রেও কোনো অসুবিধা হয় না। এদিকে ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে তাতে সরষের তেল অ্যাড করে দিয়েছিলাম। সরষের তেলটা গরম হয়ে গেলে তাতে সামান্য মাত্রায় আমি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। প্রথমে এভাবে হলুদের গুঁড়ো দিয়ে সাথে সাথে এর মধ্যে আমি ডিম আর আলুটাকে অ্যাড করে দেব। হলুদের গুঁড়োটা দেওয়ার পরে অবশ্যই কিন্তু সাথে সাথে ডিম আর আলুটাকে অ্যাড করতে হবে, এতে করে কিন্তু হলুদটা পুড়ে যাবে না। ডিম আর আলু একই সাথে আমি ভেজে নেব, আর তার জন্য কিন্তু অ্যাড করে দিচ্ছি। সেদ্ধ করার পরে অবশ্যই ডিম আর আলুটাকে একটু ভেজে রান্না করতে হবে, এতে করে ডিমের যে কারিটা তৈরি করা হবে তার কিন্তু টেস্ট অনেক গুণ বেড়ে যাবে। তো অবশ্যই কিন্তু ডিম আর আলুটাকে একটু ভেজে নিতে হবে। ডিম আর আলু ভাজার সময় অবশ্যই এর মধ্যে সামান্য একটু নুন অ্যাড করে দিতে হবে, এতে করে নুনের যে স্বাদটা সেটা কিন্তু আলু এবং ডিমের মধ্যে প্রবেশ করবে। আলু আর ডিমটাকে খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছি, এবার একটা পাত্রে নামিয়ে নেব। ডিম আর আলুটাকে নামিয়ে নেওয়ার পরে যে তেলটা রয়েছে তার মধ্যে সামান্য একটু তেল কিন্তু দিয়ে দিতে হবে, আর বেশি তেল থাকলে কিন্তু দেওয়ার দরকার নেই। এবার এর মধ্যে আমি গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি, সাথে সাথে 2 থেকে 3টা শুকনো লঙ্কা এবং একটা তেজপাতার অর্ধেকটা আমি দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কা, তেজপাতা এবং গরম মশলা ফোড়নে দেওয়ার পরপরই এর মধ্যে সামান্য পরিমাণ কাঁচা গোটা জিরা কিন্তু দিয়ে দিচ্ছি। এই কটা জিনিস ফোড়নে দিলে ফোড়নের খুব সুন্দর একটা দুর্দান্ত স্মেল বের হবে। স্মেল যতক্ষণ না আসবে ততক্ষণ কিন্তু একটু ফোড়নটাকে ভেজে নিতে হবে। ফোড়নটা যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে পেঁয়াজ বাটা অ্যাড করে দিতে হবে। তো বন্ধুরা, এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি বেটে নিয়েছি, সেই পেঁয়াজ বাটাটাকে কিন্তু দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটা দেওয়ার পরে হালকাভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে, যাতে করে পেঁয়াজটা একটু হালকা তেলের উপরে ভাজা হয়ে যায়, সেই পর্যন্ত একটু অপেক্ষা করব। পেঁয়াজটা দেখুন, রসটা যখন একটু টেনে যাবে তখন এতে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুনটা আমি বেটে নিয়েছি, সেই রসুন বাটাটা দিয়ে দিলাম। একই সাথে দিয়ে দিচ্ছি আদা বাটা, আর তার সাথে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। আদা, রসুন এবং কাঁচা লঙ্কা প্রত্যেকটা জিনিসকে আমি এভাবে বেটে দিয়ে দিচ্ছি। তবে আপনারা একই সাথে আদা, রসুন এবং কাঁচা লঙ্কা বেটেও কিন্তু দিয়ে দিতে পারেন। আর আজকে কিন্তু পেঁয়াজটা অবশ্যই বেটে ব্যবহার করতে হবে। প্রথমে পেঁয়াজটাকে দিয়ে দিয়েছি, তারপরে আমি এখানে আদা এবং রসুন এবং বাটা অ্যাড করে দিলাম। আদা রসুন বাটাটা দেওয়ার পরে আদা রসুনের যেহেতু একটা কাঁচা গন্ধ থাকে, তো সেই কারণে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে হলুদের গুঁড়ো, সাথে সাথে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো এবং তার সাথে দিয়ে দেব ধনিয়া গুঁড়ো।
হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো দেওয়ার পরে সুন্দর একটা কালার আনার জন্য আমি এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করব। কাশ্মীরি রেড চিলি পাউডার দেওয়ার ফলে কালারটা কিন্তু অত্যন্ত সুন্দর আসবে। এবং তারপরে সামান্য একটু জল অ্যাড করে মশলাটাকে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নিতে হবে। আজকের রেসিপিটা খুবই একটি সিম্পল রেসিপি, আর এইভাবে কোনো রকমের এক্সট্রা অর্ডিনারি মশলাপাতি ব্যবহার না করে যে জিনিসগুলো, ঘরোয়া যে মশলাগুলো আমি ইউজ করেছি সেইগুলো দিয়েই কিন্তু আজকের রেসিপিটাকে খুব সুন্দরভাবে বানিয়ে আপনারা খেতে পারেন। তো দেখুন, মশলাটা তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নেওয়ার পরে এখানে আমি ডিম আর আলুটাকে অ্যাড করে দিচ্ছি। ডিম আর আলুটা দেওয়ার পরে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আর তার আগে মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য একটু জল আমি অ্যাড করে দিচ্ছি। জলটা দেওয়ার পরে মশলার সাথে ডিম আলুটাকে আরও 2-1 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। মশলার সাথে ডিম আর আলুটাকে যত ভালোভাবে কষিয়ে নেওয়া যাবে ততটাই কিন্তু রেসিপিটা টেস্টি হয়ে উঠবে। তো অবশ্যই হাতে সময় নিয়ে এবং গ্যাসের ফ্লেমটাকে লো রেখে মশলাটাকে কষিয়ে নিতে হবে। তো বন্ধুরা দেখুন, মশলাটা কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে এসে এখানে আমি পরিমাণ মতো জল অ্যাড করে দেব। আজকের রেসিপিটা হবে গামাখা, সেই জন্য খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। শুধুমাত্র আলু এবং ডিমটা কুক হওয়ার জন্য যেটুকু জলের প্রয়োজন আমি কিন্তু এখানে সেইটুকু জলই ব্যবহার করছি। তবে আপনারা আপনাদের পছন্দ মতো জল কিন্তু অ্যাড করতে পারেন। আমি এখানে প্রায় মাঝারি গ্লাসের 1 গ্লাস জল অ্যাড করে দিয়েছি। এবার কুক করে নেব, আর তার জন্য কিন্তু ঢাকনা চাপা দিয়ে রেখে দিতে হবে। তো বন্ধুরা দেখুন, আমি প্রায় 5 মিনিট মতো ঢাকনা চাপা দিয়ে কুক করে নিয়েছি। আর কুক করার পরে দেখুন দেখাচ্ছি, রেসিপিটা খুব সুন্দর একটা কালার কিন্তু চলে এসছে। আর নুন এবং ঝাল কিন্তু যদি প্রয়োজন হয় এই সময় আপনারা অ্যাড করে দিতে পারেন। সব কিছু ছেঁকে দেখতে হবে। এছাড়া আলু সেদ্ধ হয়ে গেছে কিনা সেটাও ভালো করে দেখে নিতে হবে। সব কিছু পারফেক্ট থাকলে এখানে আমি সামান্য পরিমাণ ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিচ্ছি। তবে ধনিয়া পাতাটা খুব বেশি দেওয়া যাবে না, বেশি ধনিয়া পাতা দিলে কিন্তু রেসিপি তেতো হয়ে যায়। তো সেই জন্য পরিমাণ মতো ধনিয়া পাতা অ্যাড করে দিতে হবে। ধনিয়া পাতা কুচিটা দেওয়ার পরে এখানে সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো আমি অ্যাড করে দেবো। আর তারপরে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে গরম গরম ভাতের সাথে রেসিপিটা পরিবেশন করব। তো আজকের রেসিপিটা বন্ধুরা কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই এরকম রেসিপি দেখার জন্য আমার চ্যানেলের সাথে থাকার অনুরোধ রইল। আর দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য আমার চ্যানেলের